হুম, স্যার দুধ থেকে মাখন পৃথিবীকরণ করবো। ওকে। আমরা দুধ কোন ধরনের দুধ নেবো বলো? আর কাঁচা কাঁচা দুধ। দুধ। কাঁচা দুধ আমরা একটা পাত্রে নিয়ে কোথায় রাখবো? স্যার রেফ্রিজারেটরে। ফ্রিজে রাখবো। কতটুকু সময়? স্যার 20 থেকে 25 ঘন্টা। আমাদের দেশে কিন্তু এভাবে বানায় না। রসায়ন বই এভাবে বলছে, আমাদের দেশে অন্যভাবে বানায়। আমাদের দেশে ফ্রিজেও নর্মালি শর্ট বানানো থেকে যায়। বানিয়ে ফেলে। তাহলে কাঁচা দুধটাকে আমরা ফ্রিজে রাখবো 20 থেকে 25 ঘন্টা। রাখলে উপরে একটা কি স্তর হবে বলো? স্যার ইয়া স্যার ক্রিম হবে, ক্রিমের স্তর। ক্রিমের স্তর। দুধের শর বসে যায় আর কি। স্তর গঠিত হয়। আচ্ছা, ক্রিম হবে একটা। তারপর একটা ডিপার দিয়ে, ডিপার একটা চামচের মতো আর কি। আমি একটা ভিডিও দেখাবো, ভিডিও আছে। ডিপার দিয়ে উপর থেকে ক্রিম সরিয়ে নেওয়া হয়। তাহলে প্রথমে আমরা কাঁচা দুধকে কোথায় রাখলাম? ফ্রিজে ফ্রিজে রাখলাম। কতটুকু সময়? 20 থেকে 25 ঘন্টা। রাখলে কি ঘটনা ঘটবে? উপরে একটা ক্রিমের স্তর পড়বে, তাই না? জি স্যার। ডিপার, ডিপার মানে চামচের মতোই আর কি, চামচ জাতীয়। ডিপারের সাহায্যে আমরা ক্রিমটাকে সরাবো। আর একটা কথা বলা হচ্ছে, ক্রিম যত পুরানো হবে, ক্রিমটা যদি বেশি পুরানো হয় তাহলে মাখন বা বাটার যেটা হবে সেটা তাড়াতাড়ি তৈরি হবে আর কি, বুঝছো? আচ্ছা, তারপর সেই ক্রিমটাকে এখন আমরা পাস্তুরিত করবো। পাস্তুরিত বুঝো? তোমরা নাম শোনো নাই? পাস্তুরিত গরুর দুধ শুনছো? জি স্যার শুনছি। যেমন আরো বিশুদ্ধকরণ পদ্ধতি কি না? না, আরো মিল্ক পিঠা এগুলো যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে কি বলো? আরো মিল্ক পিঠা এগুলো হচ্ছে সব পাস্তুরিত দুধ। পাস্তুরিত দুধ মানে হচ্ছে গরু থেকে দুধটা নেওয়ার পর এটাকে হিট দেওয়া হয়। হিট দিয়ে এটার মধ্যে যে জীবাণু গুলো আছে এগুলোকে মেরে ফেলা হয় আর কি। হিটটা কত তাপমাত্রা দেওয়া হয়? 60 থেকে 62 তাপমাত্রায় রেখে পাস্তুরিত করা হয়। অর্থাৎ তুমি এত তাপমাত্রায় এটাকে উত্তপ্ত করলে তার মধ্যে যে জীবাণু গুলো আছে অণুজীবগুলো এগুলো জন্মাতে পারে না, স্যার মারা যাবে। হ্যাঁ, জীবাণু গুলো মারা যাবে, মানে দুধের মধ্যে যে জীবাণু গুলো ফার্স্টে থাকে ওগুলো মারা যাবে। এর ফলে বাটার অণুজীব জন্মাতে পারে না, বলেই দিচ্ছে। এটা পাস্তুরিত করলে এর ফলে কি এটা প্যাকেট করা হয় তো, তারপরে আর অণুজীব জন্ম করে না। আচ্ছা, যাই হোক। তাহলে আমরা এই পর্যন্ত স্টেপ কি বলছি বলো? প্রথমে কি নিছি? প্রথমে স্যার 20 থেকে 25 ঘন্টা রেফ্রিজারেটরে রাখতে হবে। কোন দুধকে? কোন দুধ? স্যার কাঁচা দুধ। কাঁচা দুধকে রাখার পর তারপর কি করছি? তারপর ডিপার দিয়ে ক্রিমগুলোকে সরিয়ে নিতে হবে। রাখলে একটা ক্রিমের স্তর সৃষ্টি হবে, তাই না? ইয়েস স্যার। সেই স্তরটাকে আমরা সরাবো কিসের সাহায্যে? ডিপার দিয়ে স্তরটা সরা করবো। তারপর সেই ক্রিমের স্তরটাকে আমরা পাস্তুরিত করবো, তাই না? 60 থেকে 62 ডিগ্রি সেলসিয়াসে পাস্তুরিত করবো। পাস্তুরিত করবো। তারপর দেখো ওই যে আমরা ক্রিমটা পাইছি ওইটাকে আমরা চার্নিং মেশিন। চার্নিং মেশিন মানে অনেকটা ঘোরা, ব্লেন্ডারের মতো আর কি, বুঝছো? ব্লেন্ডারে ঘোরায় না? জি স্যার বুঝছি। ওইটা দ্বারা। তাহলে ব্লেন্ডারে বাটার চার্নিং মেশিনে অর্ধেক ক্রিম দ্বারা ভর্তি করা হয়। মেশিনটা অর্ধেকটা বন্ধ আমরা ক্রিম দ্বারা ফিল আপ করবো। তারপর ওই ব্লেন্ডারটাকে আস্তে আস্তে ঘোরাবো আর কি, বুঝতেছো? জি স্যার বুঝতেছি। আমরা ওই ক্রিম যেটা ছিল ওইটাকে আমরা কোথায় নিব? ব্লেন্ডারে নিব। ব্লেন্ডারে অর্ধেকটা পর্যন্ত ফিল আপ করবো। করে ব্লেন্ডারটাকে আমরা স্লথ গতিতে ঘোরাবো। স্লথ গতি মানে কি বলতো? স্যার এটা স্যার জিজ্ঞেস করা ছিল স্যার, স্লট গতিটা ছিল কি স্যার? আস্তে 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 ব্লেন্ডার চালাবো। তো চালাইলে উপরের দিকে কিসের পিণ্ড বেশি যাবে বলো? চর্বি পিণ্ড। তারপর বাটার মিল্কে ঢেলে, মানে এটাকে আমরা কি করবো? এই জায়গায় একটা ছাকবো। এটাকে ছাকলে তোমার যে ঘটনাটা ঘটবে, নিচে একটা সাদা কালারের লিকুইড পড়বে আর ছাকনির মধ্যে চর্বির কণাগুলো আটকে যাবে আর কি। আমি একটা ভিডিও দেখাবো, ভিডিওতে তোমরা ক্লিয়ার হবো, সমস্যা নেই। তাহলে আমরা যখন কি করব বলো, ওই ফিল্টার করব, ছাকনি দিয়ে ছাকবো।
থাকলে ছাকনির মধ্যে কি আটকা পড়বে বলো তো? স্যার চর্বিগুলো আটকে যাবে। ইয়েস, চর্বিগুলো আটকে যাবে। আর নিচে লিকুইডটা পড়ে যাবে। লিকুইডটা দেখতে সাদা আর কি, যেটাকে আমরা কি বলবো, বাটার মিল্ক বলবো। বুঝো নাই? হ্যালো, আমি তোমাদের ল্যাপটপ থেকে পড়াইলে ভিডিও দেখাতে পারতাম, কলেজের ওয়াইফাই নাই, ডিসকানেক্টেড। এই জন্য আমি ল্যাপটপ থেকে কানেকশন দিতে পারতেছি না, তাহলে ভিডিওটা দেখাইতাম তোমাদের। স্যার কালকে স্যার দেখে ভিডিও দেখলে একটু ক্লিয়ার হইতাম। তাহলে বাটার মিল্ক কোনটা বুঝতে পারছো? জি স্যার, চর্বি ছাড়া যে এটা থাকবে আর কি। যে লিকুইডটা ছাকার পর নিচে পড়ে যাবে, বুঝছো? ছাকার পর যে জিনিসটা নিচে পড়ে যাবে সেটাকে আমরা বাটার মিল্ক। তারপর আমরা কি করব, ওই চর্বি যেগুলো আছে এগুলো একটা কাপড়ে নিব। কোন ধরনের কাপড়? যে কাপড়ে ছিদ্র আছে, যেমন সুতির কাপড় বলতে পারো, এরকম আর কি। তারপর আমরা কি করবো জানবো, এটার উপরে, কথা বুঝতেছো? জি আমরা তো স্যার। চর্বি কণাগুলো পাইছি না, চর্বি গুলাই বাটার আসলে। এই চর্বি গুলাকে আমরা কোথায় নিব? একটা কাপড়ে নিব। কোথায় নিব? কাপড়ে। কাপড়ের ভিতরে নিব। নিয়ে আমরা উপর থেকে পানি ঢালবো। পানি ঢালতে দেখবো কাপড় থেকে, যখন উপর থেকে পানি ঢালবো কাপড়ের মধ্যে, ভিতরে কিন্তু ওই চর্বি গুলো আছে। তো পানি ঢাললে দেখবা ওই চর্বি থেকে কিছু ঘোলাটে পানি বেরোচ্ছে, মানে তুমি যখন পানিটার উপর ঢালবা তখন কিন্তু পানিটা পরিষ্কার থাকবে না, সাদা সাদা বেরোবে। কিন্তু অনেকক্ষণ পরে দেখবা, যখন পানি ঢালতে থাকবে, এক সময় দেখবা তুমি যে পানিটা ঢালতেছো ওটা থেকে ওই পানিটা বেরোচ্ছে, মানে কালার চেঞ্জ হচ্ছে না আর কি। কোনো বুঝাইতে পারি নাই। এই লাইনটা পড়ো, সচিত্র কাপড়ের লাইনটা পড়ো। সচিত্র কাপড়ের ছাঁকনিতে মাখন পিণ্ডকে নিয়ে না না, লাস্ট ওই লাইনটা পড়ো। কোন লাইনটা? এই যে এটা, কাপড়ের যে লাইনটা বলা ছিল, পড়ো তো একটু। সচিত্র কাপড়ের ছাঁকনিতে মাখন পিণ্ডকে নিয়ে পানি দ্বারা বারবার ধৌত করা হয়। কতক্ষণ ধৌত করবা? যতক্ষণ না কোন পানি বের হয়। স্বচ্ছ পানি। এই কথাটা কি মানেটা বুঝতে পারছো? আমি এটাই বুঝাতে চাইছিলাম তোমার। জি স্যার। ওকে, তাহলে কাপড়ের ভিতরে যে জিনিসটা আছে এটাকে আমরা কি করবো? হাতে চাপ দিব। চাপ দিলে কি হবে? এর মধ্যে পানি থাকলে এটা বের হয়ে যাবে। তো পানি বের হয়ে গেলে এটাই আমার হবে বাটার। তারপর এটাকে আমরা একটু লবণ যোগ করব, আর একটা পাত্রে নিয়ে শক্ত করে বিভিন্ন সাইজে কাটবো আর কি। তারপর আমরা ফ্রিজে সংরক্ষণ করব। কথা বুঝতে পারছো? স্যার, স্যার এই বাটারটা চর্বি না দুধের? বুঝি নেই? এই বাটারটা স্যার দুধের চর্বির অংশটা না? ইয়েস, বাটারটা মানে দুধের চর্বিটা। বাটার মানেই তো ফ্যাট। কি হলো, বুঝতে পারছো কিছু? একজন কি বলতে পারবো আমরা পুরা কাজটা কেমনে করছি, নাকি বুঝতে অসুবিধা আছে? না স্যার পারবো স্যার। বলো, প্রথমে কোন দুধ নিব? কাঁচা দুধ। স্যার প্রথমে কাঁচা দুধ স্যার রেফ্রিজারেটরে স্যার 25 থেকে 20 ঘন্টা স্যার রাখবো স্যার। তারপর স্যার এখান থেকে বের করে স্যার ইয়া দ্বারা, আরে স্যার চামচ দ্বারা বলি স্যার, চামচ দ্বারা স্যার ছেঁকে স্যার উপরে স্যার যে ডিপার দ্বারা ক্রিমটা বসছে স্যার, তুমি যখন স্ট্রিপার দ্বারা স্যার ক্রিমটা সরিয়ে নেবো স্যার। ফ্রিজে যখন রাখবা তখন একটা ক্রিমের স্তর হবে, তারপর ডিপারের সাহায্যে সেই স্তরটাকে আলাদা করে দিবে। ক্রিমটা স্যার, জি স্যার, তো ক্রিম যত পুরনো হবে স্যার মাখন তত স্যার গাঢ় হবে স্যার, ভালো হবে। তত তাড়াতাড়ি তৈরি হয় স্যার, স্যার তত তাড়াতাড়ি তৈরি হয়। তারপর আমরা তাহলে স্যার ওই ক্রিম, ক্রিমটা যেটা আলাদা করলাম এটাকে পাস্তুরিত করবো। জি স্যার 60 থেকে 62 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্যার পাস্তুরিত করবো স্যার। পাস্তুরিত করা হয় 60 থেকে এর ফলে স্যার অণুজীবগুলো জন্মাতে স্যার পারবে। জীবাণু স্যার মরে যাবে এবং স্যার অণুজীব জন্মাতে পারবে না স্যার। 60-62 আমরা এটাকে অণুজীব মুক্ত করবো। তারপর আমরা কি করবো? ক্রিমটাকে ব্লেন্ডারটাকে আস্তে আস্তে ঘোরাবো। ঘোরালে চর্বির পিণ্ড কি উপরে ভেসে যাবে, তাই না? হ্যালো, আমরা ক্রিমটাকে কোথায় নিছি? ব্লেন্ডারে নিছি, তাই না? জি স্যার। ব্লেন্ডারে নেওয়ার পর ব্লেন্ডারকে আস্তে আস্তে ঘোরাইলে চর্বির পিণ্ড উপরে ভেসে যাবে
তারপর এটাকে আমি ছাঁকনি দিয়ে ছাঁকবো, ছাঁকলে ছাঁকনির মধ্যে কি আটকা পড়বে চর্বিগুলা, আর নিচে এগুলোকে সাদা একটু কালারের সাদা তরল কাপড়ে পড়বে নেব। আর কি, ওটাকে বাটার মিল্ক বলে। তাহলে যে চর্বিগুলো আটকা পড়ছে ছাঁকনিতে, ওটাকে আমরা একটা কাপড়ে নিব, নিয়ে উপর দিয়ে পানি ঢালবো। কতক্ষণ পানি ঢালবো? যতক্ষণ না পর্যন্ত এর ভিতর থেকে কোন ধরনের পানি বের হয়। স্বচ্ছ পানি। তারপর হচ্ছে আমরা চাপ দিব, কাপড়ের ভিতরে যে চর্বিটা নিয়েছিলাম ওটাকে চাপ দিব। কেন চাপ দিব? যাতে পানিটা বের হয়ে যায়, মানে চেপে আমি পানিটাকে বের করে দেবো। তারপর এর সাথে একটু লবণ যোগ করব, স্বাদ বৃদ্ধির জন্য। যোগ করে এটাকে আমি বিভিন্ন পাত্রে রেখে বিভিন্ন সাইজে বাটার বানাবো আর কি। বুঝছো? তাহলে এটা আমার কি প্রস্তুতি? তো দুধে পৃথকীকরণ মাখন। এখন আমরা কি করবো জানো? মাখন থেকে ঘি প্রস্তুত। মাখন থেকে ঘি প্রস্তুতি খুবই সহজ, জাস্ট খালি মাখনকে উত্তপ্ত করলে ঘি হয়ে যাবে। বুঝছো? হ্যাঁ? মাখন নিব এখন। স্যার তাহলে ডালডা কোত্থেকে বানানো হয়? ডালডা তো এগুলো দেখেন না, ডালডা কি ঘি নাকি? ডালডা মানে সয়াবিন জাতীয় কিছু থেকে বানায়। হুম। ডালডা অ্যাকচুয়ালি কোথা থেকে? ডালডা তো ভালো ফ্যাট না, কিন্তু বাটার তো ভালো ফ্যাট। তারপর দেখো আমরা কি নিব, মাখনকে কড়াইতে নিয়ে অল্প তাপমাত্রায় আস্তে আস্তে কি গরম করবো, তাই না? তাহলে আমরা ঘি কোথায় থেকে বানাবো? মাখন থেকে। ফার্স্ট আমরা মাখনকে একটা কড়াইতে নিব, নিয়ে অল্প তাপমাত্রায় আস্তে আস্তে কি করব? আস্তে আস্তে গরম করব। গরম করব। গরম করলে মাখন গলতে থাকবে, তখন উপরে একটা সাদা ফেনা তৈরি হয়। হচ্ছে মাঝে মধ্যে নেড়ে দিতে হয় ফেনা যাতে কমে যায়। তারপর গলিত মাখন কোন বর্ণ ধারণ করে বলো? হলুদ বর্ণ। ঘ্রাণযুক্ত অর্ধস্বচ্ছ সোনালী বর্ণের তরল পাওয়া যায়, এটাই ঘি। অর্থাৎ আস্তে আস্তে তাপ ধরে আস্তে আস্তে ঘিতে কনভার্ট হয়, এই আর কিছু। তারপরে চলে লবণ দিতে পারো। তারপর এটাকে ছেঁকে ঢাকনাযুক্ত কাচের পাত্রে নিয়ে শীতল করা হয়, এই আর কি, হয়ে গেল আর কি। বুঝছো? আমরা ঘি মাখন থেকে বানানো খুবই সহজ, মাখনকে হিট দিলেই হবে, তাই না? হিট দিলে আস্তে আস্তে এটা কিসে কনভার্ট হবে? ঘিতে। যাই হোক, আরো অসুবিধা আছে কিনা? স্টেপ গুলো একটু দেখো। দেখছো? জি স্যার। তারপর আসো, আমরা এগুলো শেষ। গোলাপ জলের এগুলো পড়তে হবে, মেইন উপাদান গুলো পড়তে হবে, আর কিছু লাগে না। আমরা এখন কিছু পড়বো, গোলাপ জল, কোল্ড ক্রিম, মেহেদি, এরকম অনেক কিছু আছে বইয়ে দেখবা, টেলকম পাউডার। তোমাদের এগুলো দিয়ে কোনো প্রশ্ন আসে না, এগুলো থেকে জাস্ট মনে রাখবা এদের প্রধান উপাদানটা কি, এমসিকিউর জন্য আসে, আর কিছু লাগবে না। গোলাপ জল, গোলাপ জল কোথা থেকে বানাই জানো? জানো? স্যার গোলাপের পাপড়ি। এটা গোলাপের প্রজাতি আছে, এটা কি রোসা কি ড্রামাসিনা, এটা কি রোসা সেন্ট্রিফুলিয়া নামক পাপড়ি। এই দুই টাইপের গোলাপ থেকেই নরমাল, গোলাপ তো অনেক জাতের আছে, তাই না? তাহলে এদের পাপড়ি থেকে আমরা কি প্রস্তুত করব? গোলাপ জল। কোন পদ্ধতিতে বলা হচ্ছে বলো তো? সিস্টেম পদ্ধতি। সিস্টেম স্যার, সিস্টেমই। স্টিম পাতন মানে কি জানো? স্টিম পাতনের অপর নাম হচ্ছে বাষ্প পাতন। মিউট করো, মিউট মিউট। তাহলে গোলাপের পাপড়ি হতে আমরা গোলাপ জল বানাবো, তবে সেটা কোন পদ্ধতিতে? স্টিম পাতন। স্টিম পাতন হচ্ছে বাষ্পপাতন, যেটা আমরা গুণগত রসায়নে পড়ছিলাম, আসলে তোমাদের মনে আছে? তাহলে স্টিম পাতন বা বাষ্পপাতন পদ্ধতিতে গোলাপের পাপড়ি থেকে আমরা মেনলি গোলাপ তেল পাবো,
আর গোলাপ তেলের সাথে উপজাত হিসাবে কি পাওয়া যায়? গোলাপ জল। উপজাত গোলাপ জিনিসটা বোঝো, যেমন সাবান যদি তোমরা প্রস্তুত করো, অনেক সময় কিন্তু সাবানের সাথে কি প্রস্তুত হয়? সবসময় গ্লিসারিন প্রস্তুত হয়, তাই না? জি তাহলে স্যার। তুমি যেটা প্রস্তুত করতে চাচ্ছ তার সাথে এক্সট্রা যদি কিছু উৎপন্ন হয় এটাকে উপজাত বলে। গোলাপের পাপড়ি থেকে আমরা যদি গোলাপ নরমালি তেল প্রস্তুত করা হয়, আর গোলাপ তেল প্রস্তুত করতে গেলে গোলাপ জল প্রস্তুত হয়। তাহলে মেইনলি আমরা কোন পদ্ধতিতে করি বলতো? সিস্টেম পাতন, কোন বাষ্প পদ্ধতিতে? পাতন। বাষ্পবাদন। বাষ্পবাদন স্যার। গোলাপ জল হচ্ছে একটা সল বা হাইড্রোসল বলে এটাকে, যাই হোক। তোমার জাস্ট খালি এই জিনিসটা লাগবে, আর অন্যগুলো লাগবে না, প্রধান উপাদানটা মনে রাখতে হবে। এই গন্ধ যে কারণে হয়, তাহলে গোলাপের গন্ধের জন্য দায়ী হচ্ছে এই কেমিক্যালটার নাম কি বলো? ফিনাইল। ফিনাইল ইথানল। এটা জাস্ট মনে রাখবে, আর কিছু লাগবে না, আসলে এটাই আসবে। গোলাপের গন্ধে যে এমসিকিউ গুলো, এগুলো সব এমসিকিউ, বাইরে কিছু আসবে না। গোলাপের গন্ধের জন্য দায়ী উপাদানটা নাম মৌস্তরে ফেলো, নাম কি? ফিনাইল ইথানল। মনে থাকবে? জি স্যার। তুমি একটু খাতায় লিখে ফেলো, প্রত্যেকটার প্রধান উপাদান গুলা লিখবা। গোলাপের গন্ধের জন্য দায়ী প্রধান উপাদান হচ্ছে ফিনাইল ইথানল। লিখছো? জি স্যার। হচ্ছে কিভাবে হয় সিস্টেমটা বলা আছে, লাগবে না, এগুলো আসে না। এখন আমরা চলে যাচ্ছি আরেকটা জিনিসে, কোথায় বলো? ট্যালকম পাউডার। ট্যালকাম পাউডার। স্যার এটা কি ট্যালকাম পাউডার? পাউডার দেয় না গরমের সময়, বাচ্চাদের যখন পাউডার দিতে শরীরে, ছিল না ট্যালকাম পাউডার? আচ্ছা, ওইটাকে ট্যালকাম পাউডার বলে? এমনি তো কি নরমাল তুমি কি পাউডার? বলো? না স্যার, এটা তো এমনি পাউডার না। পাউডার তো সবকিছুই পাউডার, যে কোনো কিছু এরকম মিহিন হলে পাউডার বলে। ওটা পাউডার না, এটাকে আসলে ট্যালকাম পাউডারই বলে। আচ্ছা গরুর দুধে থাকবে। পাউডার আকারে পাওয়া যায় তো। এর প্রধান উপাদান হচ্ছে তেল, মনে রাখবা। ট্যালকাম পাউডারের প্রধান উপাদান কি? কি বলছি বুঝো নাই? হাইড্রেট ট্যালকাম ম্যাগনেসিয়াম পাউডারের প্রধান সিলিকেট। উপাদান কি? হাইড্রেট ম্যাগনেসিয়াম সিলিকেট। এটাকে বলে ট্যাল্ক, বলে ট্যাল্ক। ট্যালক। বুঝছো? এই ট্যাল্কের সংকেতটা লিখে ফেলো। এই স্যার সংকেতটা আমরা দুইভাবে দুধটা? লিখছি। এটা দুই ফরম্যাটে আসতে পারে এমসিকিউ তে, দুইটা একই কথা, আচ্ছা। কারণ দুইটাতে উপাদান একই আছে। প্রথম লিখবা ট্যালকাম পাউডারের প্রধান উপাদান হচ্ছে ট্যাল্ক, তারপর লিখবা ট্যাল্কের সংকেত হচ্ছে এটা, এটা অথবা এটা, যেটাই লেখো, দুইটাই লিখে রাখো। স্যার এটা ট্যালক না? ট্যাল্ক, ট্যাল্ক হচ্ছে কার প্রধান উপাদান? ট্যালকাম পাউডারের। ইয়েস। লিখছো? জি স্যার। তাহলে সংকেতটা মনে রাখবো, এমসিকিউর জন্য লাগবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট দিন ওয়াইফাই থেকে ল্যাপটপ থেকে বড় বা বেশি লাগবে না সময়, 2 ক্লাস আছে। ওকে, ইয়াটা দিয়ে দিও, অ্যাটেন্ডেন্স দিয়ে দিও, কতজন আছো তোমরা? তোমরা আছো 33, ঠিক আছে। স্ক্রিনশট নিছো? হ্যাঁ, जी सर निसी।